অবশেষে সংবিধান সংস্কার বাস্তবায়ন হচ্ছে। জাতিসংঘকে দিয়ে খেল দেখালেন ডক্টর ইউনূস। বাংলাদেশ তোলপাড়। ডক্টর মুহাম্মদ ইউনূস এমন একটা কাজ করেছেন যেটা এই দেশের ইতিহাসে আগে কোনো নেতা করেননি। তিনি জাতিসংঘকে ব্যবহার করে বিএনপি সরকারকে এমন একটা কোণে নিয়ে গেছেন যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। গণভোটের রায় ঝুলিয়ে রেখে বিএনপি মনে করেছিল সময় গেলে মানুষ ভুলে যাবে, কিন্তু ইউনূস সেটা হতে দেননি এবং আজ পরিষ্কার হয়ে গেছে সংবিধান সংস্কার বাস্তবায়ন হবেই। থামানোর ক্ষমতা এখন আর কারো নেই। এই খবরটা বুঝতে হলে আপনাকে তিনটে জিনিস বুঝতে হবে। ১. ইউনূসের আন্তর্জাতিক ক্ষমতা কতটা গভীর। ২. বিএনপি কিভাবে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এবং ৩. ইউনূস ঠিক কোন মুহূর্তে কোন চালটা দিয়েছেন। এই তিনটে বুঝলে পুরো ছবিটা আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে। প্রথমে ইউনূসের শক্তির কথা বলি। পৃথিবীতে এমন কজন মানুষ আছেন যাকে আমেরিকার প্রেসিডেন্ট চেনেন, যাকে জাতিসংঘের মহাসচিব ব্যক্তিগতভাবে ফোন করেন, যাকে চীনের পররাষ্ট্রমন্ত্রী এক টেবিলে বসে কথা বলেন, যার নাম টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে আসে? খুব কম। এবং সেই খুব কম মানুষের একজন হলেন ডক্টর মুহাম্মদ ইউনূস। তিনি পৃথিবীর মাত্র ৭ জন মানুষের একজন যিনি একসাথে নোবেল শান্তি পুরস্কার, আমেরিকার প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন। ২০টি দেশের ৫০টিরও বেশি বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিগ্রি দিয়েছে। জাতিসংঘের একাধিক বোর্ডে তিনি সরাসরি বসেন। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে গেলে মাত্র ৪ দিনে তিনি ৫০টি বৈঠক করেন। এটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এটা শুধু তার পক্ষেই সম্ভব, কারণ পৃথিবীর শীর্ষ নেতারা তাকে চেনেন, তাকে বিশ্বাস করেন এবং তার কথাকে গুরুত্ব দেন। এটাই তার আন্তর্জাতিক ক্যাপ। এই ক্যাপ বাংলাদেশের কোনো রাজনীতিবিদের নেই। তারেক রহমানের নেই, খালেদা জিয়ার ছিল না, শেখ হাসিনারও ছিল না। একমাত্র ইউনূসের আছে এবং আজ তিনি সেই ক্যাপটাই ব্যবহার করলেন। এবার আসুন গণভোটের ঘটনায়। ১২ই ফেব্রুয়ারি ২০২৬ বাংলাদেশের ইতিহাসে একটা নতুন দিন। একই দিনে দুটো ভোট, একটা জাতীয় সংসদ নির্বাচন আর একটা সংবিধান সংস্কারের গণভোট। গণভোটের ফলাফল দেখুন। ৬৮.৫৯% মানুষ হ্যাঁ বলেছেন। ২৯৯টি আসনের মধ্যে ২৮৮টিতে হ্যাঁ জিতেছে, মাত্র ১১টিতে না। এটা কোনো সাধারণ রায় না, এটা জনগণের বজ্রকণ্ঠ। শহীদের রক্তের বিনিময়ে পাওয়া জুলাই সনদকে সংবিধানে জায়না দেওয়ার জন্য কোটি কোটি মানুষ সেদিন রায় দিয়েছেন। এই রায়কে পাশ কাটিয়ে যাওয়া সম্ভব না, কিন্তু বিএনপি সেটাই করার চেষ্টা করল। নির্বাচনের আগে তারেক রহমান কি বলেছিলেন মনে আছে? তিনি রংপুরের বিশাল জনসভায় দাঁড়িয়ে বলেছিলেন ধানের শীষে ভোট দেবেন, দ্বিতীয় ব্যালটে হ্যাঁ দেবেন। তিনি বলেছিলেন আবু সাইদ, ওয়াসিম সহ হাজারো শহীদের কথা। বলেছিলেন তাদের রক্তকে মূল্যায়ন করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। মানুষ সেই কথা বিশ্বাস করেছে। মানুষ ধানের শীষেও ভোট দিয়েছে, হ্যাঁতেও ভোট দিয়েছে। বিএনপি সরকারও গঠন করেছে। কিন্তু সরকার গঠনের পর কি হলো? সংবিধান সংস্কার পরিষদে বিএনপি শপথ নিল না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ বললেন সংবিধান সংশোধন ছাড়া গণভোটের রায় বাস্তবায়ন সম্ভব নয়, আগে সংসদে আইন করতে হবে। আইনমন্ত্রী বললেন বিরোধীরা অর্ধেক বুঝে কথা বলছেন। এই কথাগুলো শুনে বোঝা গেল বিএনপি আসলে সময় কিনছে, ধীরে ধীরে বিষয়টা চাপা দিতে চাইছে। এটাই বাংলাদেশের পুরনো রাজনীতির পুরনো কৌশল। নির্বাচনের আগে প্রতিশ্রুতি দাও, ক্ষমতায় এলে ভুলে যাও। কিন্তু এবার একটা পার্থক্য আছে, এবার ইউনূস আছে। দেশের ভেতরে যখন বিরোধীরা ফুঁসে উঠল, নাহিদ ইসলাম বললেন গণভোটের রায় মানতে হবে। সার্জিস আলম বললেন এটা স্বৈরাচারের প্রথম ধাপ। 11 দলীয় জোট আন্দোলনের হুমকি দিল। ঠিক সেই মুহূর্তে ইউনূস কিন্তু কোনো হুমকি দিলেন না, তিনি মাঠে নামলেন না, বরং তিনি চুপচাপ তার আন্তর্জাতিক নেটওয়ার্ক কাজে লাগালেন। এবং ফলাফল কি হলো? নিউ ইয়র্কে জাতিসংঘের প্রেস কনফারেন্সে একজন বাংলাদেশি সাংবাদিক প্রশ্ন তুললেন, বাংলাদেশে গণভোটের রায় বাস্তবায়ন হচ্ছে না, বিএনপি কি ফ্যাসিবাদের পথে হাঁটছে? জাতিসংঘ কি কিছু করবে? এবং জাতিসংঘের মুখপাত্র জবাব দিলেন, আমরা আশা করি বাংলাদেশের সমস্ত সাংবিধানিক প্রক্রিয়া মানা হবে এবং সব দল সেটা সম্মান করবে। এই কথাটা শুনতে নরম লাগছে, আসলে এটা অনেক কঠিন বার্তা। কূটনীতির ভাষায় জাতিসংঘ যখন বলে সাংবিধানিক প্রক্রিয়া মানতে হবে, এর মানে হলো আমরা নজর রাখছি এবং না মানলে পরিণতি আছে। বিদেশি বিনিয়োগ বন্ধ হতে পারে, আন্তর্জাতিক ঋণ আটকে যেতে পারে, বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হতে পারে। একটা উন্নয়নশীল দেশের জন্য এই চাপ সামলানো সহজ না, এবং এই চাপটা তৈরি করার পেছনে ইউনূসের ভূমিকা আছে। এটা রাজনীতি বোঝা যে কোনো মানুষই বুঝতে পারছেন। ইউনূস জাতিসংঘকে ধন্যবাদ জানালেন এবং সেই ধন্যবাদ হলো বিএনপির দিকে পাঠানো সবচেয়ে শক্তিশালী বার্তা।
বার্তাটা হলো, তোমরা যদি মনে করো গণভোটের রায় চাপা দিতে পারবে, ভুলে যেতে পারবে, পারবে না। কারণ শুধু দেশের ভেতর থেকে না, বাইরে থেকেও চাপ আসছে, এবং সেই বাইরের চাপটা আমি নিজে তৈরি করেছি। এখন 11 দলীয় জোটও ইউনূসের পাশে। তারা বুঝতে পারছে দুই দিক থেকে চাপ দিলে বিএনপি শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হবে। ভেতর থেকে আন্দোলন, বাইরে থেকে আন্তর্জাতিক চাপ, এই দুইয়ের মাঝখানে বিএনপি এখন পুরোপুরি কোণঠাসা। একদিকে জনগণের রায়, অন্যদিকে জাতিসংঘের বার্তা, মাঝখানে তারেক রহমান, যিনি নিজে বলেছিলেন হ্যাঁ ভোট দেন, জুলাই সনদ মানতে হবে, এখন নিজের কথাই তার পিছু নিয়েছে। তারেক রহমানের সামনে এখন একটাই পথ খোলা আছে, সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া, গণভোটের রায় বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করা। কারণ না করলে কি হবে? দেশের ভেতরে আন্দোলন বাড়বে, জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলের চাপ বাড়বে, বিদেশি বিনিয়োগ কমবে, এবং ইতিহাস লিখবে তারেক রহমান নিজে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা তিনি ভেঙেছেন, শহীদের রক্তের দাম দেননি। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে কে আছেন? ইউনূস। তিনি না মিছিল করেছেন, না হুমকি দিয়েছেন, শুধু তার আন্তর্জাতিক ক্যাপ ব্যবহার করে পুরো খেলাটা পাল্টে দিয়েছেন। এটাই প্রকৃত রাজনৈতিক বুদ্ধিমত্তা, এটাই ইউনূসের শক্তি, এবং এই শক্তির কাছে বিএনপির পুরনো রাজনীতি এখন হার মানতে বাধ্য হচ্ছে। সংবিধান সংস্কার বাস্তবায়ন হবে, এটা এখন আর শুধু বিরোধীদের দাবি না, এটা জাতিসংঘের প্রত্যাশা, এটা দেশের ৬৮% মানুষের রায়, এটা শহীদের রক্তের দাবি, এবং এই দাবি পূরণ করতে ইউনূস তার সমস্ত আন্তর্জাতিক শক্তি নিয়ে মাঠে আছেন। বিএনপির যত দেরি করবে তত ক্ষতি তাদেরই, এবং শেষ পর্যন্ত জনগণের রায়ই জয়ী হবে। এখন অনেকের মনে একটাই প্রশ্ন ঘুরছে, ডক্টর ইউনূস এখন আর সরকারে নেই, তিনি এখন ক্ষমতার বাইরে, তাহলে তার আন্তর্জাতিক চাপ কি আসলে কাজে লাগবে? সংবিধান সংস্কার কি সত্যিই বাস্তবায়ন হবে, নাকি এটা শুধু কাগজে কলমে থেকে যাবে? বিএনপি কি সত্যিই চাইবে না? দেখুন, বিএনপি একটা ভুল করেছে, এবং সেই ভুলটা ধীরে ধীরে তাদের গলার কাটা হয়ে উঠছে। নির্বাচনের আগে তারেক রহমান নিজে হ্যাঁ ভোট দিতে বলেছিলেন, জুলাই সনদ বাস্তবায়নের কথা বলেছিলেন, শহীদের রক্তের কথা বলেছিলেন। মানুষ সেই কথা মনে রেখেছে, এবং সেই কথা না রাখলে কি হয়, শেখ হাসিনা তার সবচেয়ে বড় উদাহরণ। হাসিনাও একসময় ভেবেছিলেন ক্ষমতায় থাকলে সব চলবে, জনগণের ক্ষোভ সামলানো যাবে, কিন্তু পারেননি। জনগণ যখন রাস্তায় নামে, কোনো সরকারই সেটা ঠেকাতে পারে না। বিএনপি যদি মনে করে তারা পারবে, তাহলে তারা ভুল করছে, কারণ ইতিহাস বারবার একই কথা বলেছে, জনগণের সাথে বেইমানি করলে পতন অনিবার্য। বিএনপির এখনো সময় আছে, গণভোটের রায় বাস্তবায়ন করুন, জনগণের সাথে করা প্রতিশ্রুতি রাখুন, কারণ যে দল শহীদের রক্তের কথা বলে ভোট নিয়েছে, সেই দলকে সেই রক্তের দামও দিতে হবে। না হলে হাসিনার মতো পতন অপেক্ষা করছে, এবং সেই পতন থেকে রক্ষা করার ক্ষমতা কারো থাকবে না।